দেখা যাচ্ছে। আমি স্টার্ট করি। তো আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সারাবিন ব্লগ। আজকে আমরা আলোচনা করছি একটা বেসিক আলোচনা, দুটো ইম্পর্টেন্ট টপিক। একটা হচ্ছে আমরা ইনফ্লামেশন, একটা হচ্ছে ইডিমা, আর একটা হচ্ছে হিলিং। সো একটা হচ্ছে আমরা ইনফ্লামেশন নিয়ে আলোচনা করতে চাই, ভেরি বেসিক কনসেপ্ট। আমরা যদি ইনফ্লামেশন নিয়ে আলোচনা করতে চাই, ওকে, ইনফ্লামেশন, ওকে। সো ইনফ্লামেশন বলতে আমরা যেটা বুঝি যে আমাদের ইনফ্লামেশন কিছু হলমার্ক আছে, রাইট? কিছু হলমার্ক আমরা বুঝি ছোটকাল থেকে, এটা আমরা সবাই বুঝি। খুব সিম্পল আলোচনা করব, কারণ শুধু ক্লিনিক্যাল পার্টটুকু আলোচনা করব। তারপর আমরা কোরিলেট কিছু হয় ক্লিনিক্যাল ক্লাস। সো ইনফ্লামেশন হলমার্ক বলতে আমরা বুঝি যেটা জায়গাটা কিভাবে রেড হবে, জায়গাটা উপরে সোয়েল আপ হবে, ওকে, এবং হচ্ছে জায়গাটা পেইন থাকবে, ওকে। তো জায়গাটা রেড হবে, যে জায়গাটা ইনফ্লামেশন হবে, জায়গাটা সোয়েলিং হবে, এবং জায়গাটা কি থাকবে, পেইন হবে, এবং এর ফলে আলটিমেটলি ওই জায়গাটা ওই অঙ্গ দিয়ে বা যে জায়গাটা হচ্ছে ইনফ্লামেশনটা সেটা রেগুলার অ্যাক্টিভিটি করতে পারবে না, তার উপর ফাংশন লেস হবে, জায়গাটা ফাংশনটা কমে যাবে বা ফাংশনটা করতে পারবে না, ওকে। তো এটা হচ্ছে ইনফ্লামেশন হলমার্ক। মানে আমি যদি চিন্তা করি যে লাইক এটা আপনার একটা ব্লাড ভেসেল, এবং এই ব্লাড ভেসেলের মাধ্যমে আলটিমেটলি এই ব্লাড ভেসেল নেয়ার বাই যে সেলগুলো, একটা সেল একটা সেল, ওকে। তো এই সেল বলি। সো এই সেলের ব্লাড ভেসেল এবং সেল যে মাঝখানে যে স্পেসটা, এই স্পেসের নাম কি, যেটা স্টার দিলাম, এই স্পেসের নাম কি, ইন বিটুইন ব্লাড ভেসেল এন্ড সেল, এই স্পেসের নাম কি, আনমিট করে বলে। এই স্পেসের নাম কি, ইন্টারস্টিশিয়াল স্পেস। ভেরি গুড, ইন্টারস্টিশিয়াল স্পেস। সেখানে যে ফ্লুইডটা থাকে সেটা বলা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। আর ব্লাড ভেসেলের মধ্যে যে ফ্লুইডটা থাকে তার নাম কি, না, এক্সট্রাসেলুলার। এটা হচ্ছে প্লাজমা অর এক্সট্রা সেলুলার ফ্লুইড। আর সেলের ভিতরে থাকে যেটা ইন্ট্রাসেলুলার। ইন্ট্রাসেলুলার ফ্লুইড। সো যদি কোনো কারণে কোথাও যদি ইনফ্লামেশন হয়, তার মানে কি হবে, তার এই জায়গাটা যে জায়গা কি হবে, রেডনেস ক্রিয়েট হবে, সোয়েল আপ হবে, ওই জায়গাটা পেইন হবে, এবং ওই জায়গাটা ফাংশন কমে যাবে, ওকে। তাহলে এই ঘটনাটা কেন ঘটে, এই জিনিসগুলো আমি দেখার চেষ্টা করব খুবই সিম্পল ভাবে। সো কোথাও যদি একটা ইনফ্লামেশন হয়, আলটিমেটলি ওখানে যে ব্লাড ভেসেল আছে, অ্যাট ব্লাড ভেসেলগুলো তৈরি হয়, আমাদের যে ব্লাড ভেসেলগুলো এটা হচ্ছে ভাস্কুলার এন্ডোথেলিয়াম দিয়ে, যেগুলো সিঙ্গেল লেয়ার অফ ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। সো এগুলো তোমার আমাদের ভাস্কুলার এন্ডোথেলিয়াম, ওকে। এবং এটার নিচে লাইন থাকে, কার লাইন থাকে, সেটা হচ্ছে বেজমেন্ট মেমব্রেন লাইন। সো এই ইয়েলো কালারটা হচ্ছে বেজমেন্ট মেমব্রেন লাইন। সো আমি একটু বড় করি। সো এই ইয়েলো হচ্ছে আমাদের কি, বেজমেন্ট মেমব্রেন, আর রেড গুলো হচ্ছে আমাদের ব্লাড ভেসেলের সেলগুলো, যেটা হচ্ছে এন্ডোথেলিয়াল সেল, এন্ডোথেলিয়াল সেল, ওকে। নরমালি একটা এন্ডোথেলিয়াল সেল পাশের এন্ডোথেলিয়াল সেলের সাথে অ্যাটাচমেন্ট হয় উইথ দ্য হেল্প অফ ডেসমোসোমাল বন্ডেজ। কি দিয়ে বন্ডেজের নাম কি, ডেসমোসোমাল বন্ডেজ। এবং আপনার এই যে বেজমেন্ট মেমব্রেনের সাথে সেলটা অ্যাটাচমেন্ট হয় হেমি ডেসমোসোমাল বন্ডেজ দিয়ে। কি দিয়ে অ্যাটাচমেন্ট হয়, হেমি ডেসমোসোমাল বন্ডেজ দিয়ে অ্যাটাচমেন্ট। তার মানে আমি যদি বন্ডেজটাকে যদি রাখতে চাই, জাস্ট আমি যদি আলাদা বলতে চাই, এই একটা সেল, এই একটা সেল, ওকে। এগুলো কি সেল, এন্ডোথেলিয়াল সেল, ওকে, এন্ডোথেলিয়াল সেল। এবং পাশাপাশি যদি এন্ডোথেলিয়াল সেল কি দিয়ে অ্যাটাচমেন্ট হয়, এটা হচ্ছে আমাদের ডেসমোসোম। আর নিচে আমাদের কি ছিল, নিচে ছিল আমাদের বেসমেন্ট মেমব্রেন। আর বেসমেন্টের সাথে কি অ্যাটাচমেন্ট হয়, বেসমেন্টের সাথে যে অ্যাটাচমেন্ট হয় সেটা হচ্ছে হেমি ডেসমোসোম, ওকে। আচ্ছা, তার মানে আমরা যাতে একটা সেল আরেকটা সেল থেকে সরে না যায় এবং টাইট ভাবে জাংশন মেইনটেইন করে কে, ডেসমোসোম। আর সেল যাতে আমার বেসমেন্ট থেকে সরে না যায় সেই মেইনটেইনটা কি করে, হেমি ডেসমোসোম। এবার আসি। সো আমাদের ব্লাড ভেসেলের মধ্যে কি থাকে আমরা জানি, ব্লাড ভেসেলের মধ্যে থাকে হচ্ছে আমাদের প্লাজমা। কি থাকে, আমাদের ব্লাড ভেসেলের ভিতরে থাকে আমাদের প্লাজমা। সো প্লাজমা যাতে ব্লাড ভেসেল থেকে বাইরে লিক আউট না হয়, কে হেল্প করে, প্লাজমা যাতে ব্লাড ভেসেল থেকে বাইরে না আসে, এই লিক আউটটা যাতে না হয়, কে হেল্প করে, কাজটা কি করে, ডেসমোসোম, এন্ডোথেলিয়াল সেলগুলো। ভেরি গুড, ডেসমোসোম এন্ড এন্ডোথেলিয়াল সেলগুলো, ওকে, ভেরি গুড। তারপরে বুঝতে পারছেন, তার মানে আমাদের এই যে ডেসমোসোম এবং হেমি ডেসমোসোম, বেসমেন্ট মেমব্রেন এবং হেমি ডেসমোসোম, এন্ডোথেলিয়াল, এই সবগুলা ওরা আলটিমেটলি এখান থেকে ফ্লুইড লিক আউটটা পারমিট করবে কিনা, ফ্লুইড লিক আউটটা পারমিট করবে না, ফলে ভিতর থেকে ফ্লুইডটা বাইরে আসতে পারবে না বিকজ অফ দিস, ওকে। এইবার আসি, যদি সামহাউ কোনো কারণে এই বন্ডেজগুলো যদি লিক আউট হয়ে যায়, কি হতে পারে, নাম্বার 1, ফার্স্ট অফ অল যদি আমাদের ভ্যাসো ডাইলেশন হয়, ভাস্কুলার এন্ডোথেলিয়াম যদি ডাইলেট করে, ভ্যাসো ডাইলেশন যদি হয় এবং ভাস্কুলার পারমিয়াবিলিটি যদি বাড়ে, তাহলে ভ্যাসো ডাইলেশন বলতে আমরা কি বুঝি? ভ্যাসো ডাইলেশনের কনসেপ্ট হচ্ছে একটা ব্লাড ভেসেলের চারপাশে বেসিক্যালি থাকে কিছু, ব্লাড ভেসেলের চারপাশে থাকে কিছু আমাদের কি থাকে, সেটা হচ্ছে আমাদের মাসেলের মতো থাকে, ভাস্কুলার স্মুথ মাসেল বলা হয় থাকে। সো এটা হচ্ছে আমাদের ভাস্কুলার স্মুথ মাসেল, ওকে। সো যদি কোনো কারণে এই ভাস্কুলার স্মুথ মাসেলের ডাইলেশন হয়, আলটিমেটলি যখন এটা ডাইলেশন হয়ে গেলে দেখা যাবে আলটিমেটলি এই জায়গাটার একটা ফ্লুইডের যখন একটা ডাইলেট হয়ে যাবে, জায়গাটা যখন ডাইলেট হয়ে যাবে, আলটিমেটলি ফ্লুইডের বাইরে বের হওয়াটা ইজি হয়ে যাবে। যদি কনস্ট্রিক্ট থাকে বা একবার চাপানো থাকে, সেক্ষেত্রে তার সাথে কম্পেয়ার করে যখন ডাইলেট থাকবে, আলটিমেটলি ফ্লুইডটা বের হওয়াটা তার জন্য ইজি হয়ে যাবে, নাম্বার 1। প্লাস এই যে সেলগুলোর মধ্যে যে বন্ডেজগুলো, ডেসমোসোমাল বন্ডেজ, এই ডেসমোসোমাল বন্ডেজগুলো যদি আমাদের উইক হয়ে যায়, ডেসমোসোমাল বন্ডেজ যদি উইক হয়ে যায়, আলটিমেটলি তখন খুব ইজিলি ভাবে ডেসমোসোমাল বন্ডেজ উইক হয়ে যায়। প্লাস এই যে এন্ডোথেলিয়াল সেলের যদি কন্ট্রাকশন হয়, তো ধরেন একটা এন্ডোথেলিয়াল সেলের সাইজ এরকম, এবার কোনো কারণে এন্ডোথেলিয়াল সেলগুলো সাইজ ছোট হয়ে গেল, একটা সেল হলো, এখানে আরেকটা সেল হলো। এবার বলি যদি সেলের সাইজটা যদি এরকম হয়, আলটিমেটলি আগে যে গ্যাপ ছিল দুটোর মাঝখানে, গ্যাপ ছিল কোনটা, দুটোর মাঝখানে গ্যাপ ছিল এরকম, রাইট? এবং এই গ্যাপটা কি আটকে ছিল ডেসমোসোম। এবার দুটোর মাঝখানে গ্যাপটা বাড়লো কিনা, এবার দুটোর মাঝখানে কিন্তু গ্যাপটা বড় হয়ে গেছে, কিনা, যেহেতু সেলগুলো কন্ট্রাক্ট করছে, আলটিমেটলি ইন বিটুইন গ্যাপটা বেড়ে গেছে। তো সেলের সাইজটা যদি ছোট হয়, আলটিমেটলি কি হচ্ছে, দুটোর মাঝখানে গ্যাপটা বড় হয়ে যাচ্ছে, ফলে এই যে আগে ডেসমোসোম, আমি কি বলছিলাম, ডেসমোসোমাল বন্ডেজটা এক হচ্ছে উইক হচ্ছে, প্লাস আমাদের যে সেলটা, আমাদের সেল এন্ডোথেলিয়াল যে সেলটা, এন্ডোথেলিয়াল সেলটা কি করতেছে, কন্ট্রাকশন করতেছে। সো কন্ট্রাকশন অফ দ্য এন্ডোথেলিয়াল সেল, উইকেনিং অফ দ্য ডেসমোসোম, প্লাস ভাস্কুলার স্মুথ মাসল যেগুলো, ওগুলা যদি ডাইলেশন হয়, আলটিমেটলি ফ্লুইডটা যেটা ভিতরে থাকার কথা ছিল সেটা ভিতরে থাকবে না, সে আলটিমেটলি চলে আসবে, বাইরে চলে আসবে। বুঝতে পারছি কিনা? আর ফ্লুইড বাইরে আসবে কি বলা হয়, কি এক্সট্রা ভ্যাসেশন। তাহলে বলেন ফ্লুইড এক্সট্রা ভ্যাসেশন হওয়ার জন্য কি জিনিস দরকার, বলেন ফ্লুইড এক্সট্রা ভ্যাসেশন করার জন্য কি দরকার? ভাস্কুলার ডাইলেশন। এক হচ্ছে ভাস্কুলার ডাইলেশন। হ্যাঁ, তারপরে 2 আর কি লাগবে? ইনক্রিজ পারমিয়াবিলিটি। হ্যাঁ, ইনক্রিজ পারমিয়াবিলিটি হবে, উইকনেস অফ ডেসমোসোমাল বন্ডেজ। উইকনেস অফ দ্য ডেসমোসোমাল বন্ডেজ, ভেরি গুড। কন্ট্রাকশন অফ এন্ডোথেলিয়াল সেল। কন্ট্রাকশন অফ দ্য এন্ডোথেলিয়াল সেল, ভেরি গুড। কন্ট্রাকশন অফ এন্ডোথেলিয়াল সেল, ক্লিয়ার কিনা?
আলটিমেটলি আমাদের ফ্লুইডটা বাইরে আসবে, তখন সেটা আমরা কি বলবো? এক্সট্রা রেসেশন অফ ফ্লুইড। ওকে, এবার আসি তাহলে ফ্লুইডটা কোথায় কোথায় যেতে পারে? ফ্লুইডটা এই পাশে যেমন আসতে পারে, ফ্লুইডটা এই পাশে আসতে পারে, আসতে পারে কিনা? আর এই পাশে আসলে আলটিমেটলি কার সাথে অ্যাড হলো? ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের সাথে। সো ধরে নিলাম আমাদের রেগুলার ইন্টারস্টিশিয়াল ফ্লুইড ধরে নিলাম যে আমাদের 100 ml। এবার এক্সট্রা অ্যাড হলো আরো 20 ml। সো নরমালি কি হয়? নরমালি এই যে আমাদের যত ইন্টারস্টিশিয়াল ফ্লুইড হয়, এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আলটিমেটলি কোথায় যায় জানেন? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আলটিমেটলি ওরা একসাথে মিলে, এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আলটিমেটলি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড একসাথে যায় কোথায়? লিম্ফেটিক চ্যানেল, নাম শুনছেন কিনা? লিম্ফেটিক চ্যানেলের নাম শুনছেন? তো ওগুলা আলটিমেটলি কোথায় যাচ্ছে? আমাদের লিম্ফে যাচ্ছে, লিম্ফেটিক চ্যানেলে। আলটিমেটলি লিম্ফেটিক চ্যানেলের মাধ্যমে আলটিমেটলি কোথায় ড্রেন হয়? ভেনা কাবা ড্রেন হয়। ভেনা কাবা এরকম দুই রকম, সুপ্রিয়র ভেনা কাবা, সুপ্রিয়র ভেনা কাবা, এটা কি? আলটিমেটলি এবার কোথায় বের হচ্ছে? আলটিমেটলি কোথায়? হার্ট মানে রাইট অ্যাট্রিয়াম। আলটিমেটলি রাইট অ্যাট্রিয়ামে আমাদের বের হচ্ছে, রাইট? বুঝতে পারছি? সুপ্রিয়র ভেনা কাবা, লিম্ফেটিক ভেনা কাবার মাধ্যমে আলটিমেটলি হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। ওকে, তার মানে এই যে আমাদের ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা বেসিক্যালি এটা এই 100 ml ছিল, এর মধ্যে যদি 20 ml এক্সট্রা দেন, এই 20 ml এক্সট্রা হিসেবে আলটিমেটলি লিম্ফেটিক চ্যানেলের মাধ্যমে আলটিমেটলি সেটা ভেনা কাবা চ্যানেলের মাধ্যমে আলটিমেটলি সুপ্রিয়র ভেনা কাবা, লিম্ফেটিক ভেনা কাবার মাধ্যমে কোথায় চলে যাচ্ছে? রাইট অ্যাট্রিয়ামে আসে এবং রাইট অ্যাট্রিয়াম দিয়ে রাইট ভেনিকল কার্ডিওপালমোনারি যে সিস্টেমের মাধ্যমে সেটা পাম্পিং। ক্লিয়ার কিনা? এটা হচ্ছে নরমাল। তার মানে কি আপ টু সার্টেন লেভেল বলতে আমরা বুঝেছি, আপ টু সার্টেন লেভেল বলতে আমরা এখানে বুঝেছি যে 20 ml পর্যন্ত যদি আপনি ফ্লুইডটাকে বাইরে এক্সট্রা রেসেশন করেন, কোনো অসুবিধা নাই, লিমিটে চলে আসবে। বাট যদি কোনো কারণে আপনার ফ্লুইডের পরিমাণটা বেড়ে যায় 50 ml, তার মানে কি আপনার ক্যাপাসিটি কত? সর্বোচ্চ 20, আপনি দিচ্ছেন কত? 50, তাহলে এক্সট্রা কত হলো? 30 ml। এটা কি ফ্লুইড? এক্সট্রা ফ্লুইড। তার মানে কি এই এক্সট্রা ফ্লুইডটা কোথায় জমা হচ্ছে এবার? ইন্টারস্টিশিয়াল স্পেসে। তাহলে কি এক্সেসিভ অ্যামাউন্ট অফ ফ্লুইড প্রেজেন্ট ইন ইন্টারস্টিশিয়াল স্পেস, ঠিক কিনা? এক্সেসিভ অ্যামাউন্ট অফ ফ্লুইড প্রেজেন্ট ইন ইন্টারস্টিশিয়াল স্পেস, ঠিক কিনা? ঠিক আছে। আর এই এক্সেসিভ অ্যামাউন্ট অফ ফ্লুইড which is present in the interstitial space is called edema. So what is edema? What is edema? Edema is excessive fluid in the interstitial space. আর এটা কখন হচ্ছে? যখন আমাদের নরমাল লিম্ফেটিক চ্যানেলের ক্যাপাবিলিটি কে ক্রস করবে, তখনই আমরা কি পাবো? একটা এক্সেসিভ ফ্লুইডটা পাবো। আর এই এক্সেসিভ ফ্লুইডটা আলটিমেটলি কি আমরা বলবো কি? ইডিমা। বুঝতে পারছি? এটা ডেফিনিশন অফ ইডিমা। এই ইডিমা কিভাবে হয়? ইডিমা কিভাবে হয় এবং কিভাবে ইডিমা হয় আমরা বুঝতে পারছি কিনা? 100% সবাই ক্লিয়ার? জি ভাইয়া। কারণ কোশ্চেন আছে? ভাইয়া ইন্টারস্টিশিয়াল স্পেসটা কি আমি কিছু বলতে পারবো? বুঝি নাই কাই বলুন। এটা কি কিছু বলা যাবে? মানে ইন্টারস্টিশিয়াল স্পেসটা কি প্যারেনকাইমা বা টিস্যু, এটা বলা যাবে? হ্যাঁ মানে এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা ইন বিটুইন প্যারেনকাইমাল সেল, মানে এই যে সেলগুলা কোন একটা অর্গান ফর্মিং সেলগুলোকে বলা হয় প্যারেনকাইমাল সেল। ধরুন এটা যদি লিভারে হয়, লিভারে এই সেলগুলোকে আমরা কি বলবো? হেপাটোসাইট। সো অর্গানের মেইন সেলগুলোকে বলা হয় প্যারেনকাইমাল সেল। তাহলে লিভারের প্যারেনকাইমাল সেলের নাম কি? লিভারের প্যারেনকাইমাল সেলের নাম হচ্ছে হেপাটোসাইট। তার মানে কি এই ফ্লুইডটা আসলে কোথায় জমা হচ্ছে? ইন বিটুইন প্যারেনকাইমাল সেল, ঠিক কি না? ইন বিটুইন প্যারেনকাইমাল সেল এই ফ্লুইডটা জমা হচ্ছে। এই ফ্লুইড কি সেলের ভিতরে ঢুকতে পারতেছে? এই ফ্লুইড কি সেলের ভিতরে ঢুকতে পারতেছে কিনা? না। না ভাইয়া। সেলের ভিতরে ঢুকতে পারতেছে না, কারণ সেলের ভিতরে যে ফ্লুইডটা এটা ইন্টারসেলুলার ফ্লুইড, আর এর মাঝখানে কি আছে? একটা বেরিয়ার আছে। তো যতক্ষণ পর্যন্ত সেল মেমব্রেনের ইন্টিগ্রিটি ঠিক থাকবে, ততক্ষণ পর্যন্ত ফ্লুইড সেলের ভিতরে ঢুকতে পারবে না। ঠিক আছে না? বুঝতে পারছি? ঠিক। দিস ইজ ইডিমা। বাট এই ইডিমাকে আসলে বলা হবে ট্রান্সুরেটিভ ইডিমা। কি ইডিমা? ট্রান্সুরেটিভ ইডিমা অর ইনফ্লামেটরি ইডিমা। কি বলা হবে? ইনফ্লামেটরি। ওকে, ইনফ্লামেটরি ইডিমা। ওকে, তো তাহলে আমাদের ইডিমা দুই রকম, এক্সুরেটিভ ইডিমা আর ট্রান্সুরেটিভ ইডিমা। তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা আলোচনা করেছি এটাকে আমরা অ্যাসাইন করতে। ওকে, সো এতক্ষণ পর্যন্ত যেটা আমরা আলোচনা করেছি সেটা আমরা কি বলবো? ইনফ্লামেটরি ইডিমা। কি বলবো? ইনফ্লামেটরি ইডিমা অর এটাকে আমরা বলবো এক্সুডেটিভ ইডিমা, নট ট্রান্সুরেটিভ। এক্সুডেশনের কারণে হচ্ছে, সো এক্সুডেশনের কারণে যে ইডিমা সেটা আমরা কি বলবো? এক্সুডেটিভ ইডিমা। বুঝতে পারছি না? এক্সুডেটিভ ইডিমা, এক্সুডেশনের কারণে ইনফ্লামেশনের কি হচ্ছে? যে এক্সট্রাসেল হলো না, এক্সুডেশন হলো, এটাকে আমরা বলবো এক্সুডেটিভ ইডিমা। ক্লিয়ার পর্যন্ত? এবার সিনারিও আমরা ডিফারেন্ট সিনারিও ক্রিয়েট করব। চলেন তো ধরেন এবার আগের মতো ব্লাড ভেসেল আছে, আগের মতো ভাস্কুলার এন্ডোথেলিয়াল সেল আছে, এবং ভাস্কুলার এন্ডোথেলিয়াল সেল তাকে আর কি চিন্তা করতে হবে? বেজেল মেমব্রেন আছে কিনা? এখানে আমাদের বেজেল মেমব্রেন থাকবে, এই বেজেল মেমব্রেন থাকবে। ওকে, বেজেল মেমব্রেন। এবার আসুন, তো ধরেন কোনো ধরনের আপনার ইনফ্লামেশন নাই, কোনো ধরনের ভাস্কুলার পারমিবিলিটি নাই, কিছুই হয় নাই। তো ব্লাড ভেসেলের ভিতরে ব্লাড ভেসেলের ফ্লুইডগুলো আছে, দ্যাট ইজ কল্ড প্লাজমা আছে। আর বাইরের দিকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আছে। বাইরের দিকে কি ফ্লুইড? এগুলা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। তাহলে বাইরের ফ্লুইডের নাম হচ্ছে আমাদের ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। আর ভিতরের ফ্লুইডের নাম কি আমাদের? ভিতরের ফ্লুইডের নাম হচ্ছে আমাদের প্লাজমা। এবার প্লাজমা। তো এই প্লাজমা ফ্লুইডটাকে ব্লাড ভেসেলের ভিতরে ধরে রাখার জন্য একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট আছে যেটা বলা হয় প্লাজমা প্রোটিন। কি নাম? প্লাজমা প্রোটিন। তো এটা স্টার, তার নাম হচ্ছে প্লাজমা প্রোটিন। তো প্লাজমা প্রোটিনের কাজ হচ্ছে প্লাজমা প্রোটিন জাস্ট লাইক এ টিস্যু পেপার। ওর কাজ কি? প্লাজমা প্রোটিনের কাজ হচ্ছে এই ওর টিস্যু পেপার কি করে? পানি ধরে রাখি না? পানি ধরে রাখে। ঠিক তেমনি এই স্টারের কাজ হচ্ছে, আর প্লাজমা প্রোটিনের কাজ হচ্ছে ওর চারপাশে পানি ধরে রাখা। কাকে ধরে রাখা? পানি ধরে রাখা, ফ্লুইড ধরে রাখা। ওকে, তার মানে আমাদের প্লাজমার ভিতরে যত প্লাজমা প্রোটিন থাকবে ওর কাজ কি হবে? ওর কাজ হবে ওর চারপাশে কাকে ধরে রাখা? পানিকে ধরে রাখবে, যাতে করে পানি বাইরে না যেতে পারে। এক, তার মানে সে পানিকে ধরে যেমন রাখবে, কথা হচ্ছে সে এটাও চাবে বাইরে থেকে পানি ভিতরে ঢুকুক, বাইরে থেকে পানি ভিতর দিকে ঢুকুক। আর এই যে বাইরে থেকে পানি ভিতর দিকে ঢুকানোর যে প্রবণতা, এই যে বা যে প্রেসারের কারণে ভিতর দিকে ঢুকে, এটাকে বলা হয় কলয়েডাল অসমোটিক প্রেসার। কি বলা হয়? কলয়েডাল অসমোটিক প্রেসার, সিওপি, কলয়েডাল অসমোটিক প্রেসার। তাহলে এই কলয়েডাল অসমোটিক প্রেসারটা কে তৈরি করতেছে? কলয়েডাল অসমোটিক প্রেসার তৈরি করতেছে কে? বলেন। কলয়েডাল অসমোটিক। ভেরি গুড। তো কলয়েডাল অসমোটিক প্রেসার তৈরি করতেছে আমাদের প্লাজমা প্রোটিন। ওকে, তার যার কাজ কি? বাইরে থেকে পানি বা ফ্লুইড ভিতর দিকে নিয়ে আসা। এবার এর ঠিক অপোজিট একটা ইনগ্রেডিয়েন্ট আছে যার নাম হচ্ছে, যার একটা ফোর্স আছে যার কাজ হচ্ছে সেলের ব্লাড ভেসেল থেকে ফ্লুইড ব্লাড ভেসেলের বাইরে দিকে নিয়ে আসা।
আর এইটাকে বলা হয় হাইড্রোস্ট্যাটিক প্রেসার। কি বলা হবে? হাইড্রোস্ট্যাটিক প্রেসার। কি বলা হবে? হাইড্রোস্ট্যাটিক প্রেসার। তো এইচপি, এইচপি মানে হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এবং যার কাজ হচ্ছে ব্লাড ভেসেল থেকে ফ্লুইড কোথা নিয়ে আসা? ইন্টারস্টিশিয়াল স্পেসে নিয়ে আসা। কোথা নিয়ে আসা? ইন্টারস্টিশিয়াল স্পেসে নিয়ে আসা। তো হাইড্রোস্ট্যাটিক প্রেসার। তো যদি কোনো কারণে, এবার আসি মনোযোগ দিয়ে, খুবই মনোযোগ দিয়ে, তো যদি কোনো কারণে কলোইডাল অসমোটিক প্রেসার বেড়ে যায়, তাহলে কি গণনা করবে বলো তো? ব্লাড ভেসেলের ভিতরে কি গণনা করবে? যদি কোনো কারণে কলোইডাল অসমোটিক প্রেসার বেড়ে যায়, কলোইডাল অসমোটিক কম করতে পারে, যেমন প্লাজমা প্রোটিনের পরিমাণটা বাড়বে। তো যদি কোনো কারণে কলোইডাল অসমোটিক প্রেসারের পরিমাণটা বাড়ে, তাহলে ব্লাড ভেসেলের ভিতরে কি অবস্থা হবে? ফ্লুইডের পরিমাণ বেড়ে যাবে। এক্স্যাক্টলি, সেটা হচ্ছে ব্লাড ভেসেলের ভিতরে ফ্লুইডের পরিমাণটা বেড়ে যাবে। ইন্টারস্টিশিয়াল স্পেসে যে 20 ml ফ্লুইড ছিল, মনে আছে কথাটা? ইন্টারস্টিশিয়াল স্পেসে যে 20 ml ফ্লুইড ছিল, মনে আছে কথা নরমাল? তো এই তখন দেখা যাবে যে এই 20 ml ফ্লুইড ভিতরে থাকবে না, এটা চলে আসবে আলটিমেটলি প্লাজমাতে চলে আসবে। তাহলে প্লাজমার ভলিউমটা বাড়বে। অন দ্য আদার হ্যান্ড, যদি কোনো কারণে হাইড্রোস্ট্যাটিক প্রেসার যদি বেড়ে যায়, তাহলে কি গণনা করবে বলো তো? ফ্লুইড বের হয়ে যাবে। হ্যাঁ, বেড়ে যাবে। বেড়ে যাবে কোথায় যাবে? ইন্টারস্টিশিয়াল স্পেসে। আর ইন্টারস্টিশিয়াল স্পেসে ফ্লুইড বেড়ে গেলে কি হয়? ভলিউম বেড়ে যাবে। ফ্লুইড বেড়ে গেলে ভলিউম বাড়বে, আলটিমেটলি কি হয়? ইডিমা। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের অলওয়েজ বডিতে কি থাকা উচিত? যে কলোইডাল অসমোটিক প্রেসার এবং হাইড্রোস্ট্যাটিক প্রেসারের মধ্যে কি থাকা উচিত? একটা ব্যালেন্স থাকা উচিত। সো যদি কোনো কারণে এই ব্যালেন্সটা যদি হ্যাম্পায়ার হয় এভাবে, যে কি হলো যে হ্যাঁ কলোইডাল অসমোটিক প্রেসার আর হাইড্রোস্ট্যাটিক প্রেসার যদি এমন ঘটনা ঘটলো যে হ্যাঁ হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যাচ্ছে, আলটিমেটলি কি হবে? ইডিমা। অথবা অথবা হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়ে নাই, হাইড্রোস্ট্যাটিক প্রেসার আগের মতোই আছে, হাইড্রোস্ট্যাটিক প্রেসার আগের মতোই আছে, বাট কলোইডাল অসমোটিক প্রেসার কমে যাচ্ছে, আলটিমেটলি কি হবে? ইডিমা। বুঝছি কিনা? বুঝছি কিনা? জি। তো আইদার কলোইডাল অসমোটিক প্রেসার ঠিক আছে, হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে গেছে, এরপর আমরা ইডিমা পাবো। অথবা হাইড্রোস্ট্যাটিক প্রেসার ঠিক আছে, বাট কলোইডাল অসমোটিক প্রেসার কমে গেছে, তাহলে আমরা কি পাবো? ইডিমা পাবো। ঠিক কিনা? তাহলে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়তে পারে কখন? হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়তে পারে কখন? তাহলে হাইড্রোস্ট্যাটিক প্রেসার কখন বাড়তে পারে? অথবা কলোইডাল অসমোটিক প্রেসার কখন করতে পারে? যখন কলোইডাল অসমোটিক প্রেসার কমে যাবে তখন আমাদের ইডিমা হবে। তাহলে কলোইডাল অসমোটিক প্রেসার কে দিছিল? রেসপন্স ছিল প্লাজমা প্রোটিন। ভেরি গুড, প্লাজমা প্রোটিন। তাহলে প্লাজমা প্রোটিনের পরিমাণটা যদি কোনো কারণে কমে যায়, আলটিমেটলি কলোইডাল অসমোটিক প্রেসার কমবে কিনা? আর প্লাজমা প্রোটিনের পরিমাণটা কখন কমে? যখন প্লাজমা প্রোটিন যেহেতু তাহলে প্রোটিন তৈরিটা কম হয়, প্রোটিন সিনথেসিস অর প্রোটিন ইনটেক। সো কারো যদি প্রোটিন ইনটেক কমে যায় অর যদি প্রোটিন সিনথেসিস যদি কমে যায়, ওকে, আলটিমেটলি প্লাজমা প্রোটিনের পরিমাণটা কমে যাবে, কলোইডাল অসমোটিক প্রেসারের পরিমাণটা কমে যাবে, আলটিমেটলি আমরা কি পাবো? ইডিমা। ইডিমা পাবো। একটা एग्जांपल, যেমন ধরেন প্রোটিন ম্যালনিউট্রিশন, যারা প্রোটিন খায় না, অথবা লিভার ডিজিজ। লিভার কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। তাহলে যদি কোনো কারণে লিভার ডিজিজ হয়, আলটিমেটলি প্রোটিন সিনথেসিস বাড়বে না কমবে? কমে যাবে। আলটিমেটলি প্লাজমা প্রোটিন কমে যাওয়ার কারণে কলোইডাল অসমোটিক প্রেসার কমে যাবে, তাহলে আমি কি পাবো? ইডিমা পাবো। আর লিভার ডিজিজে যে ইডিমা পাওয়া যায় সেটা কি বলা হয়? অ্যাসাইটিস। মনে আছে ছোটবেলায় পড়ছিলেন? পড়ছিলেন কি না অ্যাসাইটিস? ওকে, তাহলে কেন হচ্ছে? এটা কারণ হচ্ছে কলোইডাল অসমোটিক প্রেসার কমে গেছে। অথবা ধরেন যে যেগুলো ম্যালনিউট্রিশন, কেউ খাওয়া দাওয়া করতে পারতেছে না, ম্যালনিউট্রিশন, খাওয়া পাচ্ছে না, প্রোটিন পাচ্ছে। তারপর ডাইরেক্ট মাছ এগুলো করছিলাম, ওগুলো তো ছিল না হয়তো হবে। জি এক্স্যাক্টলি প্রোটিন ম্যালনিউট্রিশন যেটা এগুলো ছিল, যার কারণে প্রোটিনের পরিমাণ কমে যাচ্ছে, প্লাজমা প্রোটিনের পরিমাণ কমে যাচ্ছে, আলটিমেটলি ইডিমা ডেভেলপ করতেছে, আর এটা কারণ কলোইডাল অসমোটিক প্রেসার কমে যাচ্ছে। ঠিক আছে? और আরেকটা বললাম হাইড্রোস্ট্যাটিক প্রেসার কিভাবে বেড়ে যেতে পারে। তো হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেসিক্যালি বাড়ে। তো হোয়াট ডু মিন বাই হাইড্রোস্ট্যাটিক প্রেসার? হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমাদের একটা ব্লাড ভেসেলে ব্লাড ভেসেলের ওয়ালে যে পরিমাণ পারপেন্ডিকুলার প্রেসার দেয়, যে পরিমাণ পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে পরিমাণ প্রেসার দেয়, এটাকে বলা হয় হাইড্রোস্ট্যাটিক প্রেসার। তার মানে কি? একটা ব্লাড ভেসেলের ভিতরে ধরেন আপনার এরকম ফ্লুইড থাকলো, এই লেভেল ফ্লুইড, ফুলি ফিলা বলো না, তখন সেই পরিমাণ যে প্রেসার দিবে, এবার আরেকটা ব্লাড ভেসেল, এবার চিন্তা করেন একই আপনার এবার সে আরো বেশি একেবারে টইটুম্বুর হয়ে এবার আরো প্রেসার দিল, তাহলে এবার কি প্রেসার বাড়বে না কমবে? এই সিচুয়েশনে বাড়বে। বাড়বে। আলটিমেটলি হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়বে না কমবে? বাড়বে। হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বেসিক্যালি ব্লাড প্রেসার। আমরা যে ব্লাড প্রেসার মাপি সেটা কি মাপি? সেটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার মাপি। তার মানে কি? ব্লাড ভেসেলে ব্লাডের পরিমাণটা যত বাড়বে তত হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়বে। বুঝতে পারছি? তো যত বেশি ব্লাড বাড়বে তত বেশি হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়বে। এবং আমরা ব্লাড প্রেসার বলতে যে প্রেসারটা বুঝি, এরকম ধরনের প্রেসার হাইড্রোস্ট্যাটিক প্রেসার। ক্লিয়ার? জি। এবার আসি। সো ধরেন আমি কোনো কারণে কি করলাম? আমি ব্লাড ভেসেলটাকে বেঁধে দিলাম, অথবা একটা অবস্ট্রাকশন ক্রিয়েট করে দিলাম, অবস্ট্রাকশন। সো অবস্ট্রাকশন ক্রিয়েট করলে আলটিমেটলি এখানে কি ব্লাড ফ্লো হতে পারবে কিনা? ব্লাড ফ্লো হতে পারবে না। আর ব্লাড ফ্লো যদি না হতে পারে, এখানে ব্লাড ভেসেলের ওয়ালে প্রেসার বাড়বে কিনা? বাড়বে। হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়বে। আর হাইড্রোস্ট্যাটিক প্রেসার করলে আলটিমেটলি কি হয়? ফ্লুইড হয়ে যায়। আলটিমেটলি কি হবে? ইডিমা। মানে একটা एग्जांपल হতে পারে একটা টিউমার। ধরেন ব্লাড ভেসেলের আশেপাশে যদি কোনো একটা টিউমার থাকে, বড় টিউমার থাকে, মাস থাকে, যেটা এটাকে বড় করে প্রেসার ক্রিয়েট করতেছে। মানে বড় একটা মাস থাকলো, যেটা কি করলো? এখানে একটা প্রেসার ক্রিয়েট করলো এই জায়গাটাতে। ব্লাড ভেসেলের গায়ে মাসটা বড় হওয়ার সাথে প্রেসার ক্রিয়েট করলো। তাহলে এটা হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়বে কিনা? হাইড্রোস্ট্যাটিক হয়ে যাবে। তো এই ধরনের ইডিমা ক্রিয়েট করার জন্য কি আগের মতো এই এক্সুরেশন, আগের মতো ভাস্কুলার পারমিবিলিটি, এমবোলিজম লস, উইকেনিং এগুলো দরকার আছে কিনা? না। এই জন্য এই ধরনের ইডিমাকে আমরা বলবো ট্রান্সুডেটিভ ইডিমা। কি বলবো? ট্রান্সফারেটিভ ইডিমা। ট্রান্সুডেটিভ ইডিমা। এন্ড দ্যাটস অল অ্যাবাউট। তার মানে ইডিমা কয় রকম? এক্সুডেটিভ আর ট্রান্সফারেটিভ। ইডিমা কয় রকম? দুই রকম। এক্সুডেটিভ না, আর ট্রান্সফারেটিভ। ট্রান্সুডেটিভ ইডিমা কয় কারণে হতে পারে? দুইটা। যেমন কলোইডাল হাইড্রোস্ট্যাটিক প্রেসার আর ডিএস কলোইডাল অসমোটিক প্রেসার। ভেরি গুড মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, এক্সুডেটিভ কেন হতে পারে? যদি কোনো কারণে ইনফ্লামেশন হয়, এবং ইনফ্লামেশনের কারণে কি করানো হয়? ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি, ইনক্রিজ ভেসো ডায়ালিসিস হয়। আলটিমেটলি ইডিমা পাবো, সেটাকে বলবো আমরা এক্সুডেটিভ। ক্লিয়ার না? জি। বুঝতে পারছেন? তো আপনারা ছোটবেলা থেকে ইডিমা পড়ে আসছিলেন, আমি জানি না এর আগে ইডিমা কনসেপ্ট আপনাদের ক্লিয়ার ছিল কিনা? ক্লিয়ার ছিল? আজকে ক্লিয়ার হলো? জি। আলহামদুলিল্লাহ। ওকে, তো যাক, তো দিস বেসিক এন্ড দিস বেসিক কনসেপ্ট এন্ড দিস স্ট্রেংথ অফ বেসিক। আপনি যদি বেসিক ক্লিয়ার করেন, আপনার কাছে পড়াটা খারাপ মনে হবে। কি মনে হবে? কি খারাপ লাগলো? না। না ভাইয়া। খুবই সিম্পল। পরে আজকে থেকে রেস্ট অফ লাইফ যদি আপনি ইডিমা জিজ্ঞেস করেন, আপনি বলতে পারবেন না ইডিমা তাহলে কোন ধরনের ইডিমা? ওকে, তাহলে এটা কি কারণ হচ্ছে? ধরেন কোন একজন পেশেন্ট আপনাকে বললো আপনার ডায়াগনোসিস করতে হলে লিম্ফেটিক অবস্ট্রাকশন। তো লিম্ফেটিক অবস্ট্রাকশন হলে কোন ধরনের ইডিমা হবে?
লিম্ফেটিক অবস্ট্রাকশন হলে কোন ধরনের হবে? তো লিম্ফেটিক অবস্ট্রাকশন হলে আলটিমেটলি দেখেন আপনি লিম্ফটাকে অবস্ট্রাক্ট করলেন, রাইট? লিম্ফেটিক ফ্লোটাকে কি করছেন? অবস্ট্রাক্ট করছেন। ফলে নরমাল যে 20 ml ছিল, যে লিম্ফেটিক চ্যানেল দিয়ে যাবে না, যাবে না। সো আলটিমেটলি কি হবে? যেহেতু নরমাল ফ্লোটা যাচ্ছে না, আলটিমেটলি ফ্লুইডের পরিমাণটা বেড়ে যাবে। কোথায়? ইন্টারস্টিশাল স্পেসে। তো এবং এটার জন্য কি কোনো ধরনের ভাস্কুলার পারমিবিলিটি গুলো দরকার ছিল? না, না, আলটিমেটলি এটা হবে ট্রান্সমিউরেটিভ ফ্লুইড। মানে ট্রান্সমিউরেটিভ। তার মানে আমাদের লিম্ফেটিক অবস্ট্রাকশন ইজ এক্সাম্পল অফ ট্রান্সমিউরেটিভ। যদি আমি বলি যে লিভার ডিজিজ, তাহলে আমরা এরকম ধরনের লিভার এক্সাম্পল ধরেন আপনি পোস্ট সার্জিক্যাল লিভার, ধরেন আপনি সার্জারি করলেন, পোস্ট অপারেটিভ পিরিয়ডে আমাদের যারা একটা হাত পেলাম, আমাদের সোলা হয়ে যায় না জায়গাটা এরকম ধরনের লিভার। ভেরি গুড। তাহলে কনসিডারেশন হচ্ছে ট্রমা কারণে, ইনজুরি কারণে ভাস্কুলার পারমিবিলিটি বাড়ছে, এরকম আমরা এক্সুরেটিভ লিভার। সো আমি ক্লিয়ার বুঝতে পারছি কোনটা এক্সুরেটিভ কোনটা ট্রান্সমিউরেটিভ? জি ভাই, ইয়েস। ওকে, ঠিক আছে। সো জাস্ট এটা একটা কনসেপ্ট দিলাম যে কিভাবে করতে হয়, কিভাবে করা উচিত। সো একই রকম আমাদের প্রতিটা টপিক আমি যদি আবার স্ক্রিনশট করে দেখি, যে এই চ্যাপ্টারে যতগুলো টপিক আছে, এই চ্যাপ্টারে যতগুলো টপিক আছে, আমরা যখন দেখি যেমন হ্যাঁ, সেটা হচ্ছে যেমন যে হিমোডাইনামিক ডিসঅর্ডার, হিমোডাইনামিকের মধ্যে যেমন এই টপিকগুলো হাইপোক্সিয়া, হাইপোক্সেমিয়া, ইসকেমিয়া, এই সবগুলো টপিকের উপরে আমার একই রকম ডিটেইল লেকচার ভিডিও আছে। সো আপনারা এগুলা সময় নিয়ে মনোযোগ দিয়ে দেখবেন। হোপফুলি এখন যেরকম আপনারা মনোযোগ দিয়ে দেখার কারণে ইনস্ট্যান্টলি একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল আলহামদুলিল্লাহ। এই ভিডিওগুলো আপনি মনোযোগ দিয়ে দেখেন। আমি ক্লাস নিয়েছি, একই প্যাটার্নে করিয়েছি। ওকে, জাস্ট লাইভে না দেখে রেকর্ডেড থাকবে, বাট ইনশাআল্লাহ আপনি এনজয় করবেন। এবং ইনফ্লেশন নিয়ে আরো অনেক ডিটেইল জানতে পারবেন ইনশাআল্লাহ। ইনফ্লেশন পাস করার পরে যে কিভাবে ইনফ্লেশন হয়, কিভাবে আমাদের এক্সট্রা সেশন হয়, কিভাবে নিউট্রিশন ভ্যালু চলে যায়, কিভাবে ফ্যাগোসাইটোসিস হয়, এরপরে কি ফিচার বাই ইচ এন্ড এভরিথিং আমরা আলোচনা করেছি ইনফ্লেশন ক্লাস করেছি, ইনফ্লেশন বেসিক। ওকে, কার কাজ কি, হ্যাঁ, ফ্যাগোসাইটোসিস কি, অক্সিডেশন কি, হ্যাঁ, সবকিছু আমরা আলোচনা করেছি এই ইনফ্লেশন বা চ্যাপ্টারে টপিক। ওকে, ঠিক আছে। তো বুঝতে পারবেন কি এভাবে ক্লাস করে? জি, বুঝতে পারছি। যারা নতুন জয়েন করেছেন বা যারা জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে। তার মানে আমি বলেছি আগেও যে আমাদের লাইভ ক্লাসগুলো মোস্টলি আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য, আপনাদেরকে একটা উইকলি একটা আসলে ওয়ার্ম আপ প্লাস প্রবলেম সলভ প্লাস দেখানো হবে পড়ার মনোযোগ আসলে কি করবো বুঝবেন। ওকে, তো এই জন্য একটা গাইডলাইন দেওয়ার জন্য আমি উইকলি আসবো ইনশাআল্লাহ। আর মেইন রিসোর্স কোনটা? আমাদের লেকচার ভিডিও, যেটা আপনাদেরকে লাইভলি দেওয়া আছে উইকলি বেসিসে। আপনাদের যে শিডিউল আছে, শিডিউল অনুযায়ী লেকচার ভিডিওগুলো আপনারা দেখে ফেলবেন। ভিডিওগুলো প্রতিটা ভিডিও দুইবার করে দেখবেন, তারপর নোটগুলো করবেন এবং কোশ্চেন ব্যাংকটা সলভ করবেন। অবশ্যই প্রতি সপ্তাহে এক্সামগুলো, রিলেভেন্ট এক্সামগুলো আপনারা শেষ করে দেবেন। তাহলে দেখবেন আপনার একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বুঝতে পারছি কিনা? জি ভাই, বুঝতে পারছি।